কোলিপে আজকে দ্বিতীয় দিন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, কমপ্লিমেন্টারি এটা। আর আজকে আমরা স্নর্কেলিং করব। তো আমাদের বলেছে যে তোমরা ব্রেকফাস্ট করে তোমাদের হোটেলের লবিতেই থাকবা, উইদিন 9:30 তোমাদের পিক করা হবে। দেখি ব্রেকফাস্টে কী দেয়, তারপর কি কি দেখতে পারি, বাকিটা দেখাবো না পরে। তো আমরা যাচ্ছি আমাদের ক্যাপ্টেনের পিছন পিছন স্নর্কেলিং এর জন্য। Just look at the color, so blue. এইটা হচ্ছে প্রথম স্পট। এই যে এখানে দড়ি দেওয়া আছে, সবগুলো বোট এখানে থামছে এবং এখানেই স্নর্কেলিং করছে দড়ি ধরে ধরে। সাথে তো লাইফ জ্যাকেট আছে, মোটামুটি ভালোই ব্যবস্থা বলা যায়। এখানে এত বেশি স্রোত ছিল যে আগানোটাই কষ্ট হচ্ছিল, তেমন বেশি কিছু দেখতে পারি নাই। 아니, 아니에요. 근데 이게 하도 দেখ সামনের স্পটে কি দেখি। জায়গাটা সুন্দর, এটাই আর কি। So this is the time for lunch break, I guess. So আমরা এখন আছি জামতলা সি বিচে। এখানে আমাদের লাঞ্চ ব্রেক। জামতলা বললাম এই কারণে, একই রকম কিন্তু পানির কালারটা অনেক পরিষ্কার এখানে, এটাই পার্থক্য।
নারিকেল বাগানও বলা যেত। লাঞ্চ করলাম, আমার চেহারা দেখা যাচ্ছে না আমি জানি, যাওয়ার দরকার নেই। পিছনে আইল্যান্ডের পানির কালারটাও মনে হয় ভিডিওটা অত একটা আসতেছে না। এখন কি আসে? একটু মোবাইলটা ইয়ে করে দেখাই। এই যে সামনে সাগর, পাহাড়, আর পিছনে আমরা। এখন যাই একটু হাঁটাহাঁটি করে। এখানে আমাদেরকে 1 ঘন্টা সময় দিছিল, এখানেই বেশি ছিল। অন্য সব জায়গায় ছিল 30 মিনিটস 20 মিনিটস, এখানে যেহেতু লাঞ্চ সেই জন্য এখানে বেশি ছিল। আমরা একটু ঘুরি এই আইল্যান্ডটা। আমি জানি না পানির কালার শেষ পর্যন্ত কেমন দেখা যাবে, কিন্তু বেসিক্যালি এখানে খালি চোখে যেটা দেখা যাচ্ছে অসাধারণ। এই যে বালিটা পুরা ক্লিয়ার, আর হালকা নীল, গাঢ় নীল সবই আছে। একটু ছায়াতে কোথাও বসে রেস্ট দিব 5টা মিনিট, তারপরে চলে যাবো। আমাদের রিসোর্ট হচ্ছে পাতায়া বিচের এক পাশে। কোন পাশ করবো? পূর্ব পাশে, একেবারে শেষ মাথায় না, একেবারে শেষ মাথা থেকে একটু আগে পূর্ব পাশে। আর এখন আমরা পাতায়া বিচ পুরোটা হেঁটে হেঁটে এইটার পশ্চিম পাশে চলে আসছি। এখান দিয়ে আবার সাগরের ধারে ধারে ক্লিফ ধরে একটু হাঁটা যায়, ওইটাই ট্রাই করব। ওইদিকে সিক্রেট বিচ নামে একটা বিচ আছে, সেটাতে আমাদের প্ল্যান ছিল যে স্নর্কেলিং করব। সিক্রেট বিচটা ভালো স্নর্কেলিংয়ের জন্য, মানে যদি সাগরে না গিয়ে কেউ করতে চায়। বাট স্নর্কেলিং যেহেতু আজকেই করে ফেলছি আমরা, সো সিক্রেট বিচে আর যাবো না। বোট থেকেই দেখলাম আসলে বেশিই ছোট, ভিডিওতে যা দেখছি তার চাইতেও আমরা আজকে যাওয়ার সময় যেটা দেখলাম অতিরিক্ত ছোট। সো গিয়ে মনে হয় পোষাবে না, তার চাইতে বরং, কারণ ওখানে যেতে গেলে যেটা করতে হয় যে ট্যাক্সি নিতে হয়। ট্যাক্সি বলতে হচ্ছে ওই যে হোন্ডাতে সাথে চাকা টাকা লাগায় যেটা বানায়, তার চাইতে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ক্লিপ ধরে ওইটার পাশে দিয়ে চলে যাব। সানম বিচ রিসোর্ট নামে একটা আছে, ওইটার সামনে ওই বিচটাও ভালো, পাতায়া বিচের মতো এত ক্রাউডেড না। আর এই যে পাতায়া বিচের শেষ মাথা, এই জায়গাটা কিন্তু ভালো, মোটামুটি সুন্দর। তো এখন আমরা পাতায়া বিচ শেষ করে এইখানে একটু অ্যাডভেঞ্চার করতে যাব। যদি দেখাই ক্যামেরাটা সুইচ করে তাহলে দেখতে পারবেন। মারিয়া তুমি আগে যাও, এই যে এই দিক দিয়ে উঠে যেতে হবে।
ওয়েট ওয়েট। কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে ওই যে কাঠ ছিল না, পায়ের তলায় যে কাঠ ছিল ওর উপরে বালি ছিল, স্লিপ করছে করে জাস্ট কাঠের সাথে ঠাস করে বাড়ি খেয়ে একটা নখ অর্ধেক ভেঙে গেছে। তারপর হচ্ছে রক্ত তো বের হচ্ছিলই, ব্যথা পাচ্ছিলাম না। খোঁড়াইতে খোঁড়াইতে একেবারে নিয়ারেস্ট যে রিসোর্ট ছিল ওদের কাছে গিয়ে বললাম, ওরা বললো ঠিক আছে তোমাকে একটা ক্লিনিকে পাঠিয়ে দেই, একটা ট্যাক্সি হচ্ছে এই যে এগুলো আর কি, তো পাঠিয়ে দেই, তুমি ওখানে যাও। তারপরে বললো ট্রাভেল ইন্স্যুরেন্স আছে? না। বলে হায় হায়, না থাকলে এটার জন্যই তোমাকে 2000 বাথ চার্জ করতে পারে। 2000 বাথ মানে হচ্ছে প্রায় 8000 টাকা। একটা কাজ করো, গভর্নমেন্ট হসপিটালে যাও। তো আর এখানে ট্যাক্সি যেটা সেটা হচ্ছে গিয়ে যে কোনো জায়গাতে গেলেই পার পারসন 50 ওয়ান ওয়ে, মানে যে কোনো জায়গা পুরো আইল্যান্ডের মধ্যে। তো যাই হোক, তারপরে হচ্ছে এইখানে আসছি, এটা এদের গভর্নমেন্ট হসপিটাল, ট্রাভেল মেডিসিন ক্লিনিক। ভালোই এক্সপার্ট। প্রথমে আমি ভাবছিলাম যে বিটাডিন দিয়ে ক্লিন করতে গেলে অনেক ব্যথা পাবো, পরে দেখলাম যে না, তা তো পাই নাই। হাইড্রোজেন পারঅক্সাইড মিক্স করে করছে তো এই জন্য। আর হচ্ছে টাকা নিছে হচ্ছে 500 বাথ, মানে 2000 টাকা। ওরা নাকি সারাদিনে 40টা পেশেন্ট দেখছে, অনেক। এই যে এটা হচ্ছে ওদের গভর্নমেন্ট হসপিটাল, ফরেন কাস্টমার সার্ভিস সেন্টার। আসার সময় তো টের পাই নাই, বের হয়ে দেখলাম এখানে একটা এরকম বিচ। মারিয়া বললো এখন আমরা কোথায় যাব, রুমে যাব, একটা ট্যাক্সি কল করে। আমি বলছি না, ডেফিনেটলি এখানেই বসবো। আমার তো দেখে মনে হচ্ছে আমরা সানরাইজ বিচে আছি। আই ডোন্ট নো, দেখা যাক কোথায় আছি। কেন জানি মনে হচ্ছে এটা সানরাইজ বিচ। একটু জিজ্ঞেস করি কাউকে। দিস ইজ কল্ড নিয়তি। আমাদের এইদিকে বামে হচ্ছে গিয়ে যাওয়ার কথা ছিল জোডিয়াক পয়েন্টে, আর কালকে সকালে এখান থেকে হচ্ছে ট্যাক্সি বোটে করে কোয়াদাং যাবো ভাবছিলাম, ওই যে কোয়াদাং। এখন অ্যাক্সিডেন্ট করে আবার এখানেই চলে আসছি, খুবই অদ্ভুত। সো এইটা হচ্ছে সানরাইজ বিচ, এটার কথাই বলছিলাম শেষ মাথায়, জোডিয়াক পয়েন্ট বা নর্থ পয়েন্ট বিচ। আর ওই যে দূরে গাছ দেখা যাচ্ছে একটু ঝাউবনের মতো, বড় করে দেখায়, ওইটা হচ্ছে কোয়াদাং। এখানে গুগলের তথ্য মতে বা ইউটিউবে যা দেখছি একটাই রিসোর্ট আছে। কালকে ইচ্ছা ছিল ওইখানে যাওয়ার, আর হচ্ছে ট্যাক্সি বোটে যাওয়া যায়। এইখানে এই পারে একটা আইল্যান্ড আছে, মানুষজন কায়াক নিয়ে এখানে যায়, এই যে দেখা যাচ্ছে ছোট্ট। আমরা যেতাম কিনা জানি না, এখন তো আর সম্ভব না। এখানে একটা জিনিস দেখাই, সানসেট বিচে সানসেট দেখা যায়, আর এটা হচ্ছে সানরাইজ বিচ। কিন্তু এই সানরাইজ বিচে কিন্তু সানসেটটা একটু অন্যরকম সুন্দর লাগে, তাই না? এবং আমরা যে কয়টা ব্লগ দেখে আসছি সবখানে তাই বলছে। তো ঠিক আছে, সমস্যা নাই, একটু ইনজিউর্ড হইলে হইলাম। এই যে এইখানে বসে আমরা ইয়ে করতেছি, সানসেট দেখতেছি, এটাও খারাপ না। এই যে আমাদের বসার একটু দেখি, এটা দেখো তো, ভালো একটা আরামদায়ক ব্যবস্থা। হ্যাঁ, ঠিক আছে। ডিনার টাইম, চিকেন বারবিকিউ, আর হচ্ছে ক্যাটফিশ, গ্রিল করছে। যে এই সাথে একটা রাইস ছিল, একেবারেই রাইস না খেলে কেমন যেন লাগে।
এগুলো চলে আসছে, রাইসটাই আসে নাই। আসলে প্রচন্ড ব্যস্ত এই রেস্টুরেন্টটা, সে কারণে হতে পারে। দেখা যাক রেস্টুরেন্ট পাই কিনা। এই বীজটা এত ক্লিয়ার একবারও পাই নাই, এখন যেহেতু পাইছি একটু করে দেখাচ্ছি। আর কালকে তো পাতা বিচে লাস্ট মাথায় গেছিলাম আমরা, ওইখান থেকে অন্যদিকে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে। আজকে আর ই করি নাই। এখানে একটা জিনিস একটু দেখাই, ওই যে অনেকগুলো মানুষ বসে আছে, ওইটা হচ্ছে ইমিগ্রেশন। মালয়েশিয়া থেকে যারা আসে তাদের এখানে ইমিগ্রেশন করে তারপরে আসতে হয়। যাই হোক, এই যে দিস ইজ দ্য কালার, অসাধারণ। পানির কালার এই বিচেরই সবচেয়ে সুন্দর, কিন্তু এটা অনেক ক্রাউডেড, ওভার ক্রাউডেড, অনেক বিজি থাকে বলে হচ্ছে আমরা ওই অন্য দিকগুলোতে বেশি ঘুরছি। আর স্নর্কলিং যারা করে তারা তো পাচ্ছেই পানির কালার অন্যরকম, সেটা আমরাও পেয়েছি কালকে। আমরা আসছিলাম আমার পায়ে একটু ড্রেসিং করাতে, কিন্তু পানির যে কালার, মানে কাছে না গিয়ে থাকার কোনো উপায় নাই, এই জন্য রওনা দিলাম। মানে সানরাইজ বিচের পানির কালারটা দেখলে একটু একটু মনে হয় দেখা যাচ্ছে, একটু কাছে যাই। আর গিম্বেল একেবারেই হাতে নিচ্ছি না আমরা, মাইক্রোফোনও না। আমার হাঁটাটা একটু লিম্পিং গেট হয়ে গেছে, এটা আসলে ব্যথার জন্য না, একটু অড, টোটা যেহেতু কাভার্ড সেই জন্য আর কি। এই হচ্ছে পানির কালার, অসাধারণ। একটু জুম করে দেখাই, ওয়াও। কালকে আমরা আসছিলাম প্রায় সন্ধ্যার দিকে, তখনও পানির কালার খারাপ খারাপ ছিল না, কিন্তু এখন তো অন্যরকম, এখানে একেবারেই অন্যরকম। আর ওই যে যেখানে আমরা যেতে চাইছিলাম কোয়াদাং, কিন্তু যেতে পারতেছি না ওইটা, কারণ পানি লাগানো যাবে না পায়ে, এটাই ঝামেলা। আচ্ছা যাই হোক, কি আর করা। ওই যে লিপে লেখা দেখা যাচ্ছে না, এই যে কোনাটা, এটাই হচ্ছে জোডিয়াক বিচ বা নর্থ পয়েন্ট বিচ, যেটাতে আমরা আসবো না, বাদ দিব, এটা নিয়ে কনফিউশনে ছিলাম, বাট চলেই আসছে, কি আর আছে কপালে।
প্রথম দিন বিকালে যে বিচে আসছিলাম, সানসেট বিচ, আজকে আবার এখানে চলে আসলাম। যদিও এখন বাজে দুপুর 12টা 40। ক্লিনিক থেকে সানরাইজ বিচ, ওইখান থেকে জোডিয়াক বিচ, নর্থ পয়েন্ট বিচ, হেঁটে হেঁটে এখানে, এবং এখানে বিন ব্যাগের উপরে বসে আছি। একটা বিন ব্যাগ দেখাচ্ছি, আমরা যেটা বসছি ওটা বসেই আছি। এই এখন দেখি কিছু খাওয়া যায় কিনা। এই যে কালকে যেখানে ব্যথা পাইছিলাম ওই দিক দিয়ে আজকে আবার যাচ্ছি। এই রাস্তাটা অনেক দূর মনে হচ্ছে, মানে পাতায়া বিচের শেষ মাথাতেই, যেখানে আর হাঁটার রাস্তা ছিল না ওইখানে ওরা রাস্তা করছে। এমনি পাতায়া বিচটা হচ্ছে সবচাইতে বড়, বালিটা সবচাইতে পাউডারি। পানি যদি সবচাইতে নীল বলি, পাতায়ার পানি আর হচ্ছে সানরাইজ বিচ, দুটোর পানি একই রকম নীল। তো এখন যেখানে যাব ওইখানে হচ্ছে গিয়ে পান্তাই গেলা নামে একটা বিচ আছে, সিক্রেট বিচ আছে। মানে আইল্যান্ডের একই সাইডেই আর কি, যেহেতু কানেক্টেড না এই জন্য আলাদা আলাদা নাম। আর হচ্ছে সানাম বিচ রিসোর্ট নামে একটা জায়গা আছে, যেটা কথা বলতেছিলাম। যারা স্টার্টার বা বিগিনার তাদের স্নর্কেলিংয়ের জন্য এটা ভালো জায়গা। তো আমরা দেখি কতদূর যেতে পারি, যাওয়ার পরে তো দেখাবই। যেহেতু কালকে এখানে ইনজুর্ড হয়েছিলাম, এই জন্য যেতে যেতে আর ভিডিও করব না, যাওয়ার পরেই একবারই করব। আচ্ছা, এইখানে যে রিসোর্টটা, এটার নাম হচ্ছে সানম বিচ রিসোর্ট। পাতায়া বিচ, মাঝখানে পাথরের কারণে আসা যায় না, সেটা আলাদা। তো এইটুকুই জায়গা, শুধুমাত্র এখানে যারা থেকে তারাই আসে, আর অল্প কিছু লোকজন আসে। বলা হয় যে বিগিনারদের জন্য স্নর্কেলিংয়ের একটা ভালো এলাকা হচ্ছে এই এলাকাটা। যদি এই আইল্যান্ডের মধ্যেই থেকে করতে হয় তাহলে এটা একটা ভালো জায়গা। কেউ বোটিং করে না যেতে চায়, আর ওই দিকে পার হলে সেখানে হচ্ছে পান্তাই গেলা নামে একটা বিচ আছে। এরপরে হচ্ছে সিক্রেট বিচ, একেবারেই ছোট। এটা যা দেখা যাচ্ছে তার 1, 2, 3, 4, 5 ভাগের 1 ভাগ হবে সিক্রেট বিচ, তার অর্ধেক আরেকটা বিচ আছে। ওইদিকে আমরা মনে হয় যাবো না। পাঞ্চাই গেলাতে দেখি যদি কোনো রাস্তা থাকে ট্রাই করতে হবে, আদারওয়াইজ একই রকমই হবে। এগুলো বেসিক্যালি সত্যি কথা। ওই লোকজন কম দেখে অনেকে যায়। আচ্ছা, এখানে মেনু কার্ডে লিখছিল যে 5টার পরে বা বিচে শুধু ফিঙ্গার ফুড, মানে চামচ দেখা যাবে না, ফ্রাইড রাইস এগুলো পাওয়া যাবে, আর কফি ড্রিঙ্কস এগুলো কিন্তু দিতে পারি পাত্র। যাই হোক, সমস্যা নেই। ভাবলাম একটু সুইট টেস্ট করা খাই চা কফির সাথে। বললো যে না, কিছুই ড্রিঙ্কস হবে। তারপরে বললো একটা কাজ করো, তুমি গরম হাসতে পারো, উপরে রেখে চলে যাও, একটা কংক্রিট রোড পাবা, 15 মিনিটস এন্ড দ্য স্মল বিচ। ওখান থেকে গেলে নামটা কে দিচ্ছে জানি না, মহিলা ওই নামই ছিল না। বললো স্মল বিচ কিছু নাই, তাও তুমি ঘুরে আসো। আর হচ্ছে এখানে অনেকে কোনো রেস্টুরেন্ট নাই, কি আছে আর কি নাই, বাট স্টিল আমরা যাই। যেহেতু এখানে তোমার খাবার দাবার নাই, আমি আর কি গিয়ে দেখে আসছি কি আছে, তারপরে বাদ বাকি কাজ দেখাবে। কিন্তু এটা তো একই জায়গাতে চলে আসতাম মনে হয়, তাই না? তাই মনে হচ্ছে। এদেরই তো এটা থাকার কথা। আই থিঙ্ক উপরে যেতে হবে। আই থিঙ্ক উপরে যেতে হবে। আচ্ছা চলো যাই, তাই করি। মারিয়া বলল আসার কথা ছিল থাইল্যান্ডে, চলে আসছি বান্দরবানে। বেসিক্যালি তাই। আমরা তো আরো 12:30টার দিকে স্ন্যাক্স খাইছিলাম, এরপরে কিছু খাই নাই। সো ভাবছিলাম এখন এখানে গিয়ে একটু খেয়ে নিব, এদের খাবার দাবার নাই, কি আর করা। এখানে যখন চলে আসছে এত দূর, আর একটু হাঁটি, এই বীজটাও দেখে যাই। এখানে এই দিক থেকেও সাগর দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে বড় করে দেখাচ্ছি একটু। এই যে
যদিও আমরা যাব আর একটু সামনে, একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, ওইখানে মনে হয় কিছু একটা থাকবে। গিয়ে দেখি আমরা কি পাওয়া যায়। যে লোক আসছে ওদেরকে জিজ্ঞেস করা যায়। ওরা বললো সামনে হাঁটতে থাকো, 15 মিনিট হাঁটতেই পাবা। তবে হ্যাঁ, সামনে রাস্তা ভাগ হয়েছে, একটা সোজা একটা হচ্ছে বামে। তো দুইটাতে গেলেই বীজ পাবা, ছোট বীজ, আলাদা আলাদা দুটো বীজ। এখন যেটাই খুশি সেটাই যাও, কারণ দুটো একই রকম। সো এটা একটা বামে দেখা যাচ্ছে, এটা তো রাস্তা হবে না, সোজাই যাই। সোজা গিয়ে দেখি কি পাই। এখানে রাস্তা শেষ। তো আমরা যাব না করেও অনেক দূর চলে আসছি। দেখা যাক। ওরা বলছিল সামনে গিয়ে একটা সোজা একটা বামে রাস্তা। বামে একটা ছিল কিন্তু এটাকে রাস্তা মনে হয় নাই, এই জন্য আমরা সোজাই যাচ্ছি। কিছু পাওয়া যায় কিনা দেখি। আজকে নেচার ট্রেভার্সের টি শার্টটা পরে বেরিয়েছি। সো স্ট্রেট যেখানে গেছিলাম গুগল ম্যাপ বললো যে না, সামনে কিছু নাই, শুধু রাস্তাই, এইটাই রাস্তা হবে। মারিয়া বললো এখান দিয়ে হাঁটে বলে মানুষ মনে হচ্ছে না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এটাই রাস্তা সিক্রেট বিচের। দেখা যাক আমরা যেতে পারি কিনা। ফাইনালি আমরা পাহাড় জঙ্গল সবকিছু পাড়ি দিয়ে লিপে সিক্রেট বিচে চলে আসছি। খুবই ছোট, কিন্তু একটাও মানুষ নাই। ছিল তো কিছু অবশ্যই, কিন্তু তাদের সাথে আমাদের রাস্তায় দেখা হয়েছে। আসলে এখন তো সানসেটের টাইম হয়ে আসছে, এই জন্য এখানে খুব একটা মানুষজন নাই। শুধুমাত্র আমরাই। আচ্ছা, আমরা ছাড়াও মানুষ দেখা গেছে ওই যে ওই পাশেও। বেসিক্যালি দুইটা বীজ পড়লো তো, ওইটা মনে হয় আরেকটা। এটা হচ্ছে সিক্রেট বীজ লিপে, এটা আরেকটা বীজ। ওই যে একটুখানি বালি আছে, এই জন্য এটাকে বীজ বলতেছে। বাট আমরা এটাতে না যাই, আমরা পাশেরটাতেই দাঁড়াই, কারণ পাশেরটায় তাও কিছুটা বসার জায়গা আছে, এইটাতে তো তাও নাই। না, খুঁজলে বসা যাবে না বিষয়টা এরকম না, তাও পাশেরটাতে একটু বসি, কারণ বেশিক্ষণ তো আর বসতেও পারবো না, সানসেট টাইম হয়ে আসছে। এমনি প্রথম যেখানে খাইছিলাম আবার ওখানে আসছে।
আজকে যেহেতু লাস্ট নাইট, কি কি অত স্টিকিও না, চিকেন দিয়ে এই আইটেমটা খুব ভালো লাগছিল। ভিতরে একটা ছিল, আজকে চিকেন দিয়েছি একটা, স্টিকি রাইস, ম্যাঙ্গো ম্যাঙ্গো স্টিকি রাইস, কোকোনাট কাস্টার্ড, এটাই খাই আজকে। আচ্ছা, আজকে এখানে আমাদের লাস্ট নাইট। প্রথমেই বলি, আমাদের আসলে বাসায় ড্রোন আছে, আনে নাই। আর ব্লুটুথ মাইক্রোফোন খুব ভালো সার্ভিস দিচ্ছিল না। গিম্বেলও অত ভালো অপারেট করতে পারি নাই। এডিটও ভালো হবে না, প্রফেশনাল লেভেলে ভালো হবে না। সো ভিডিও কোয়ালিটি ভালো হবে না, সাউন্ড কোয়ালিটি ভালো হবে না। তারপরেও যদি আপনারা এতটুকু দেখে থাকেন, তার মানে হচ্ছে জায়গাটা আপনার ভালো লেগেছে। সেই ক্ষেত্রে প্রথমেই তো কিভাবে আসতে হয় সেটা বলেছি, এখন একটু খরচের ব্যাপারটা বলে দিই। চিটাগাং থেকে ঢাকা বাস বা ট্রেন ভাড়া আপনারা জানেন। ও আচ্ছা, তার আগে হচ্ছে ভিসা করতে লাগবে হচ্ছে 1,600 টাকা। তারপরে চিটাগাং থেকে বাস ভাড়া আপনারা জানেন। এয়ার টিকিট, বিমান বাংলাদেশ বা ইউএস বাংলা কখন কাটেন তার উপরে ডিপেন্ড করে 65 থেকে 70 হাজার টাকা পড়ে যাবে দুইজনের। তার মানে একজনের 35-এর মতো। আমাদের পড়েছিল 67,070 টাকা রিটার্ন টিকিট দুইজনের, কেটেছিলাম 2 মাস আগে। আচ্ছা, তারপর হচ্ছে ব্যাংককে যদি এক রাত থাকতে হয়, আহ, ব্যাংককে তো অসংখ্য হোটেল, অসংখ্য অপশনস। সো আমার মনে হয় 2, 2.5, 3, 4 হাজার বাংলা টাকায় আপনারা পেয়ে যাবেন। আগোডা, বুকিং.com, আমি আগোডা থেকে কাটছি আজকাল। বুকিং.com-এর চাইতে আগোডাটা প্রেফার করছি, ওইটা পেয়ে যাবেন। আচ্ছা, আর কোলিপিতে যদি থাকতে হয় তাহলে আহ, সবচেয়ে কমে যদি থাকতে হয় তাহলেও বাংলা টাকায় 5 থেকে 6 হাজার টাকার নিচে পাওয়া যাবে না। উইথ ব্রেকফাস্ট আমাদের মনে হয় 6-এর মতো পড়েছে প্রতি রাত। আর এটা হচ্ছে ফ্যান কটেজ, এসি কটেজ না। একেবারেই বিচ ফ্রন্ট যেগুলো, আহ, যদি সানরাইজ বিচ হয় অথবা হচ্ছে একটু রিসোর্ট টাইপের হয়, তাহলে আরো বেশি বাংলা টাকায় 10, 12, 15, 25, 30 এরকম হয়। আমাদের রিসোর্টটা একেবারেই বিচ ফ্রন্ট, কিন্তু যেহেতু এটা পাতায় বিচের একটু ক্রাউডেড জায়গায়, সেই কারণে ফ্যান কটেজ হলেও একটা রিসোর্টে, এখানে কিন্তু পুলও আছে, সবকিছুই আছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে, খুব ভালো আইটেম। তারপরেও একটু কমই পড়েছে বলবো, 6,000 টাকা পার নাইট যদি হয়। আচ্ছা, এরপরে আসি যাতায়াতের কথায়। যাতায়াতের কথায় আপনি যদি আসার আগে হচ্ছে মেট্রো সম্পর্কে একটা আইডিয়া নিয়ে আসেন। যেমন হচ্ছে এয়ারপোর্ট মেট্রো লিঙ্ক যেটা, সেটা আপনাকে হচ্ছে সেটাতে করে আপনি প্রথমে থাইল্যান্ডের ব্যাংককে এসে যেখানে থাকবেন যে এলাকাতে, সেটা সুকুমবিট হোক অথবা হচ্ছে গিয়ে আহ, রাচা প্রারব হোক, অথবা মাক্কাসান হোক, ঠিক আছে। এই ধরনের জায়গায় আমি বলবো যে রাচা প্রারব জায়গাটা বেটার হবে। এখানে থাকলে আহ, তো এয়ারপোর্ট মেট্রোর ভাড়া পড়বে মনে হয় রাচা প্রারব পর্যন্ত 40 বাথ ওয়ান ওয়ে। আর রাজা প্রারবের কথা কেন বলছি, রাজা প্রারব থেকে হচ্ছে গিয়ে আবার মাক্কাসান আসতে পারে, মাক্কাসান স্টেশনের আশেপাশে। ওইখান থেকে হচ্ছে গিয়ে আবার ওই যে হুম, রাজা বুড়ি নাকি যেন একটা স্টেশন আছে, নামের দরকার নাই, এটা আসলে দেখলেই হবে। ওইখান থেকে আপনি ডন মুয়েং এয়ারপোর্ট, যেখান থেকে ডোমেস্টিক ফ্লাইটগুলো যায়, অথবা হচ্ছে গিয়ে পেনসু যে রেল স্টেশন, ওইটাতে যাতায়াতটা সুবিধা হবে। সো হচ্ছে আমাদের যেমন এক রাত ছিলাম, আর হচ্ছে কালকে ব্যাক করবো, কালকে রাতে থাকবো না। তো এই তো মেট্রোর ভাড়া খুবই কম। মেট্রোর ভাড়া হচ্ছে গিয়ে জায়গা বুঝে 15 বাথ থেকে শুরু করে 40-45 বাথ পর্যন্ত। ট্যাক্সি একেবারেই নেওয়া লাগে নাই, হাঁটা লাগবে, 10-15 মিনিট হাঁটা লাগবে, কিন্তু ট্যাক্সি নেওয়া লাগবে না। কারণ হাঁটাগুলো আবার আহ, একটা স্টেশনের সাথে একটা স্টেশন কানেক্টেড, কোনোটা মাটির নিচে দিয়ে কোনোটা উপর দিয়ে, কিন্তু হাঁটায় কোনো কষ্ট নাই। আহ, এরপরে আসি ডোমেস্টিক ফ্লাইটের কথায়। ডোমেস্টিক ফ্লাইট যদি হাতিয়ার পর্যন্ত আসেন তাহলে হচ্ছে মোটামুটি ওয়ান ওয়ে 800 বাদ দিয়ে আসা যায়। আর ট্রেনে আসলে বরং বেশি। ট্রেনে আসলে হচ্ছে এটা 800 থেকে 900, 1200, 1300 এরকম পড়ে যায়। আমরা ট্রেনে আসছি, এটা একটু এক্সপ্লোর করতে চাইছিলাম ট্রেনটা, আর হচ্ছে হাতে সময় ছিল। তো মানে যদি আমরা ফ্লাইটে আসতাম তাহলে হচ্ছে 6:30টার ফ্লাইটে আসার জন্য আমাকে তো 4:30 মতো বের হতে হতো। তো সেইটা না করে আমরা ট্রেনে আসছি, ট্রেনে ঘুমায় আসছি, এটা। আচ্ছা, এখন তারপর আপনাকে হাতিয়াই থেকে আসতে হবে
বাগবাড়া পেয়ার, সেখান থেকে হচ্ছে প্রথমে। এইটা হচ্ছে আলাদাভাবে আসতে পারে। যদি পেয়ার পর্যন্ত ভ্যান ভাড়া হচ্ছে ওয়ান ওয়ে 250 টাকা, আর স্পিড বোট ভাড়া হচ্ছে গিয়ে পেয়ার থেকে কোয়ালিপে পর্যন্ত 550 বাথ। ওইটা 250 টাকা না, ওইটা 250 বাথ। এই তো আর হচ্ছে কি, যদি প্যাকেজ নেওয়া হয় একসাথে তাহলে অনেক সময় একটু কমে পড়ে। ওয়ান টু গো এর মাধ্যমে বুক করতে পারেন এই প্যাকেজটা, টোটালটা ডোমেস্টিক ফ্লাইট, ইভেন ডোমেস্টিক ট্রেন, অথবা ডি রেল নামে কি যেন একটা অ্যাপ আছে, আপনি সার্চ দিলেই পাবেন, থাইল্যান্ড রেলওয়ে, ওইটাতে পাবেন। আর হচ্ছে ওয়ান টু গো এর মাধ্যমে পাওয়া যাবে। আর আদারওয়াইজ হচ্ছে অপশন আরও আছে, যেমন আমরা স্মার্ট N+ এখানে সবচেয়ে কমে পেয়েছি, কনভেনিয়েন্স ফি সহ। যেটা হচ্ছে আহ, বুন্দিয়া যে ইয়েটা আছে, স্পিডবোট আছে, ওদের যে প্যাকেজ, ফেরি হচ্ছে 550, স্পিডবোট আর কি, আর হচ্ছে ভ্যান 250, এই টোটাল পড়তো 900, আমাদের কিন্তু পার পার্সন 750 মতো পড়েছে ওই কোম্পানিরই বারামি স্পিডবোটে। জলি ট্রাভেলস নামে একটা ইয়ের মাধ্যমে স্মার্ট N+ এটা করেছে। সো তাহলে যেটা বললাম সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে মেট্রো যদি ইউজ করেন তাহলে হচ্ছে ডোমেস্টিক ট্রান্সপোর্টে কোনো খরচ খুব একটা বেশি হবে না। ব্যাংককের হোটেলটা এটা বিভিন্ন রেঞ্জের আছে, এইখানে সবচেয়ে কমই হলে 5-6 হাজার। আর এখানে আসলে সি ভিউ বলে নাই, সি ফ্রন্ট হলে সি ভিউ ওদের খুব বেশি রুম নাই, অনেক হাই প্রাইস ছাড়া। সো ডাজন্ট ম্যাটার, মানে আমাদের মতো গাছপালা কেটে একেবারে সাগর দেখতেই হবে রুম থেকে, এরকম না। কারণ রুম থেকে বের হয়ে 2 মিনিট হাঁটলেই সবখানেই সাগর, সব দিকেই সাগর। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে ডোমেস্টিক টিকিট হচ্ছে গিয়ে 800 থেকে শুরু ওয়ান ওয়ে, আর ট্রেনের টিকিটও 800 থেকে 1200-1300 এরকম। আর স্পিড বোট হচ্ছে গিয়ে প্লাস ভ্যান ওয়ান ওয়ে 750 থেকে 900-র মধ্যে পেয়ে যাবেন। আর খাবার দাবারের কথায় যদি আসি তাহলে হচ্ছে ব্যাংককে খাবার দাবার কততে পাওয়া যায় এটা জানেন আমার চাইতে আপনারা অনেক ভালো। আহ, এইখানে হচ্ছে গিয়ে 120 বাথ দিয়ে মোটামুটি মুরগি বা মাছ, আহ, সাথে ভাত দিবে, ওরা একটা সস বা হাবি জাবি এরা মিঠার মতো কি যেন একটা দেয়, এরকম খাওয়া যাবে। তো আমি বলবো যে এইখানে যদি ব্রেকফাস্টে আপনার ইনক্লুডেড থাকে তাহলে, আদারওয়াইজ হচ্ছে গিয়ে পার মিল, পার ডে অ্যাকচুয়ালি আমি বলবো, পার ডে যদি পার পার্সন 400 বাথের মতো রাখেন তাহলে হয়ে যাবে। কারণ হচ্ছে 120, 120, 240, একটু তো দেখা যায় যে কিছু কফি খাওয়া লাগতে পারে, অথবা একটা মকটেল নিলেন, তো একটা মকটেলের খরচ নন অ্যালকোহলিক যেটা, সেটা হচ্ছে কি 100 বাতের মতো পড়বে। সেই জন্য পার পার্সন পার ডে ব্রেকফাস্ট ছাড়া 400 বাতের মতো রাখা ভালো হবে লাঞ্চ এবং ডিনারের জন্য। আর হচ্ছে কিসের খরচ বলে নাই, এই তো, তাহলে হচ্ছে গিয়ে মোটামুটি সব খরচই তো বললাম। ও আচ্ছা, স্পিড বোটে যখন উঠবেন তখন হচ্ছে কি, এটা আগেই বলছি, এটা হচ্ছে ফরেনারদের জন্য হচ্ছে 200 বাথ একটা দিতে হয়, ন্যাশনাল পার্কের এন্ট্রি ফি, এটা এককালীন। আর হচ্ছে পিয়ারের একটা ফি আছে, ওইটা হচ্ছে 20 বাথ, 220 বাথ। এই হচ্ছে টোটাল খরচের হিসাব নিকাশ। আর আমাদের দুইজনের হচ্ছে আহ এখনো তো হিসাব করি নাই, তবে দুইজনের মনে হয় 1,40,000 বা দেড়ের মতো খরচ হতে পারে আমাদের এই 1 রাত ব্যাংককে এবং 3 রাত কোহলিতে। আহ বাদ বাকি মানে টোটাল চিটাগাং টু চিটাগাং এই খরচ যদি হিসাব করি 1.5 লাখের মতো পড়তে পারে। আমরা অনেক হিসাব করে চলছি, যেমন আমরা কোনো জায়গা থেকে কোনো ট্যাক্সি নেই নাই, গ্র্যাব নেই নাই, এখানে কিন্তু আবার উবার নেই, এখানে হচ্ছে গ্র্যাব আছে আর হচ্ছে ইনড্রাইভ আছে, আরও জানি এটা কি আছে। তো এগুলো আপনারা বাংলাদেশি ব্লগারদের ব্লগ দেখলেও পারবেন, অথবা বিদেশি যারা আছে ওরা আপনাকে দিয়ে দিবে, মানে কি কিভাবে কি করা যায়। যেমন আহ, আপনি ব্যাংককে একটা বেলা খাবার খাবেন যেটা 120-30 বাত পড়তো, ওইটা কিন্তু সিমিলার একটা জিনিস আপনি 7-Eleven থেকে 40, 50, 60, 70 বাত এর মধ্যে পেয়ে যাবেন। চিকেন প্লাস একটা সানি সাইড আপ প্লাস রাইস, এটা 70 বাতের মতো হয়ে যায়। আর হচ্ছে যেমন সিম সিম যদি এয়ারপোর্ট থেকে কিনেন তাহলে পড়বে 300 বাথ। আর একটু বের হয়ে 7-Eleven থেকে কিনলে 150 বাথ, জাস্ট পাসপোর্ট দেওয়া লাগবে, 1 মিনিটেই ওরা এটা করে দিবে, কোনো ঝামেলা নাই। আর আরেকটা জিনিস হচ্ছে কারেন্সি। কারেন্সি বাংলাদেশ থেকে বাদ নিতে গেলে হচ্ছে গিয়ে 4 টাকা 20 পয়সা করে পড়বে। আর যদি ডলারে কনভার্ট করেন, আমি ডলার নিয়েছিলাম হচ্ছে 140 টাকা 70 পয়সা, সেটা এখানে এসে পাইছি 31.4।
মানে প্রতি ডলারে 31.4 বাথ। মানে আমার বেসিক্যালি পড়ছে হচ্ছে আহ, এক বাথে 3 টাকা 97 পয়সা, মানে 4 টাকার মতো ধরতে পারেন। এই যে জিনিসপত্রগুলো বললাম, এই যে যেমন খরচ বললাম, যে মেট্রোর খরচ 15 বাথ থেকে 45 বাথ পর্যন্ত, 4 দ্বিগুণ করবেন সবকিছু। একটা মকটেলের দাম বললাম 100, 4 দ্বিগুণ করেন 400। এই হচ্ছে টোটাল খরচের হিসাব। আচ্ছা, আমি আবার লাস্টের ভিডিওটা একটু দেখতে গেলাম। এখানে দেখলাম যে আমি যে ডলারের বললাম, দাম বললাম 124 টাকা 70 পয়সা। 24ই তো বলছিলাম, কিন্তু শুনতে গিয়ে আমার নিজেরই মনে হলো 140। 140 তো আর হয় না, সেই জন্য এটা কারেকশন করে দিলাম। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আসলে বলা হয় নাই। যদি ডোমেস্টিক ফ্লাইট নেন তাহলে হচ্ছে 7 কেজি একটা চেক ইন ইয়ে পাবেন, সরি 7 কেজি একটা ক্যারি লাগেজ পাবেন, ক্যারি ব্যাগ, কিন্তু চেক ইন লাগেজ পাবেন না। এবং ওইটার যেই সাইজ ব্যাগের, সেটাতে আসলে কিছুই আটবে না। তো ফরেনারদের জন্য হয়, ওরা যেটা করে যে একটা ব্যাকপ্যাক নিয়ে চলে আসে কোনো মতে ছোট্ট, বাকি এখানে এসে কেনাকাটা করবে, সেটা দেশে নিয়ে গেলে তো গেল, না হলে নাই। তো আমাদের জন্য ওইটা হবে না, আমি লাগেজের দিকে তাকাই দেখলাম আর কি। সো এটা একটা ইয়ে, ট্রেনে গেলে লাগেজ একটু বেশি পাওয়া যায়, আর ফ্লাইটে আসলে একেবারেই কম লাগেজ পাওয়া যাবে, সেটা একটা ইস্যু। আর আদারওয়াইজ হচ্ছে গিয়ে যদি আপনিও এরকম করতে পারেন যে না ঠিক আছে আমি খুব বেশি কিছু নিয়ে আসবো না, তাহলে ফ্লাইটটাই বেটার হতে পারে, এটা একটা জিনিস। আর আমরা যেই ইয়েগুলো বললাম, আমি যে খরচের কথা বললাম আর কি, এখানে কিন্তু শপিংও ছিল। অনেক বেশি শপিং যে করছি তা না, কিন্তু হালকা পাতলা হালকা পাতলা শপিং ছিল। আর আরেকটা জিনিস যেটা আমরা এইবার এসে শিখছি, সেটা হচ্ছে, আমি একটু ইয়েটা দেখাই, একটু ক্যামেরাটা স্টপ করে। এই যে আমার পা ইনজুরি হয়েছিল, তো সেটার ট্রাভেল ইন্স্যুরেন্সটা ছিল না। যদি আমি কোনো প্রাইভেট ক্লিনিকে যেতাম কলিপেতে, এটা নখের অর্ধেকটা ভেঙে গেছিলো, এটা কেটে ড্রেসিং করে দিচ্ছে সুরফেটলি দিয়ে, সেটাও নাকি প্রায় 2000 বাথের মতো নিত। আর গভর্নমেন্টটাই নিচ্ছে হচ্ছে 500 বাথ, পরদিন আরেকবার ড্রেসিং সহ, মানে বাংলা টাকায় 2000-এর মতো। সো আমি নিজেও কখনো সামনে আসলে হয়তো ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়ে আসবো, কারণ এখানে সব কিছুই অনেক এক্সপেন্সিভ। আর এই খরচের মধ্যে অ্যাক্টিভিটিসও ছিল। অ্যাক্টিভিটিস বলতে আমরা একটা সকাল 9:30 থেকে 2:30 পর্যন্ত একটা স্নর্কেলিং ট্রিপ নিয়েছিলাম। ওইটাতে হচ্ছে লাঞ্চ ইনক্লুডেড ছিল, একটু বেসিক টাইপের, যেটা দেখাইছি আগেও। ওইটা ছিল হচ্ছে 600 বাথ। মানে এখানে স্নর্কেলিং ট্রিপগুলো হচ্ছে গিয়ে আপনার 500 বাথ থেকে শুরু করে মোটামুটি 700, 800, 900 বাথ এরকম হতে পারে, যদি শেয়ার্ড হয়, 10 জন থাকবে এক একটা ট্রিপে। আর যদি কেউ ইয়ে করে, স্কুবা ডাইভিং করে, তাহলে ফান ডাইভিং যেটা, সেটা হচ্ছে 2টা ডাইভ 3500 বাথ আর কি। ওইটাও তো 500 টাকা যেটা বলছিলাম, ওটা বাথ হবে। আর যারা সার্টিফাইড তাদের হিসাব নিকাশ আলাদা। এটাও কিন্তু ইনক্লুডেড ছিল। অ্যাক্টিভিটিস বলতে যদি আমরা এখানে 3 রাত তো ছিলাম, তো 3 রাত 4 দিন, তার মানে হচ্ছে গিয়ে একটা সন্ধ্যা আপনি কাটাতে অবশ্যই পারেন হচ্ছে সানসেট বিচে, আরেকটা সন্ধ্যা সানরাইজ বিচে কাটাবেন। সানরাইজ হলেও সানরাইজ বিচে সানসেটটা খুব সুন্দর। আর আরেকটা হচ্ছে পাতায়া বিচের শেষ মাথায় সিক্রেট বিচ বা সানম বিচ, এরকম কোনো জায়গায় কাটানো যায়। তো প্রথম দিন আসলে পরে হচ্ছে আশেপাশে কোথাও থাকবেন, আর সেকেন্ড দিন হচ্ছে যদি আপনারা ইয়ে করেন, স্নর্কেলিং করেন, তাহলে হচ্ছে গিয়ে তৃতীয় দিনটা নিজের মতো করে ঘুরলেন। কায়াকিং করা যায়, কায়াক ভাড়া হচ্ছে সম্ভবত সারাদিনের জন্য 100 বা 200 বাথ, আমরা তো নেই এই জন্য জানি না। আর স্কুবা গিয়ারও ভাড়া নেওয়া যায়, এটা মনে হয় পার পার্সন সারাদিনের জন্য 50 বা 100 বাথ। আর এখানে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে, আমাদের তো আসলে স্কুবার যেই মাস্ক বা ইয়ে যেটা জিনিসপত্র যেটা আর কি, এটা সেট হচ্ছিল না, এখানে কিনতে পাওয়া যায়। আমরা সামনে যদি কখনো আসি, আমরা কিনে নেব, কারণ বাংলাদেশে তো হচ্ছে গিয়ে পাওয়া যায় লিমিটেড। আর ফুল যেটা মাস্ক, এখানে নাক দিয়ে শ্বাস নেওয়া যাবে, সেটা এখানে দেখলাম কত বাথ, 990 বাথ, মানে 4000-এর মতো। আমরা যদি সামনে এখানে আসি, কারণ এখানে আসলে আবার আসার মতো জায়গা, তাহলে আমরা এখান থেকেই কিনে নিব, কিনে নিয়ে আমরা নিজেরা করতে পারি, এইটা মাথায় রাখা যেতে পারে।
আচ্ছা, আর যদি কিছু জানার থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে দিবেন। এই ভিডিও আদৌ আপলোড করা হবে কিনা জানি না, বাট কোয়ালিটি যত খারাপই হোক গালাগালি করবেন না। ইনফরমেশন কিছু গ্যাপ থাকলে আমরা এটা দেওয়ার চেষ্টা করব। আর কোনো জায়গায় উচ্চারণের ভুল থাকলে সেটাও আমরা কারেকশন করার চেষ্টা করব। আসলে ওদের মতো করে উচ্চারণ করা যায় না। যেমন হচ্ছে গিয়ে আমরা যেটাকে লেখা আছে মাক্কাসান, ওরা বলছে মাকাসান, যেটা হচ্ছে ফিয়ারাম নাকি ফিয়ারাম 9, ওরা হচ্ছে ফ্রারাম 9, এরকম। তো ওদের মতো উচ্চারণ হবে না। আসার আগে হচ্ছে গিয়ে ম্যাপটা দেখে আসবেন, তারপরে মেট্রো সম্পর্কে 2টা লাইন সম্পর্কে জানলেই হবে, এয়ারপোর্ট মেট্রো লিঙ্ক আর হচ্ছে ব্লু লাইন। এগুলো সব কিছু অ্যাপ আছে, ওয়েবসাইটে সব কিছু পাওয়া যায়, একটু চেষ্টা করলেই হচ্ছে গিয়ে দেখে আসতে পারবেন। আর অফলাইন ম্যাপটা নিয়ে আসতে পারেন, যদিও এখানে সবখানেই যেই আমরা সিম নিয়েছি সবখানেই কাজ করেছে খুব দুর্দান্ত। তারপর অফলাইন একটা ম্যাপ নিয়ে আসলে ভালো হয়। ঠিক আছে, এই পর্যন্ত।